সম্ভবত 22 এপ্রিল আমি জেলখানা থেকে বের হওয়ার পরের দিন 2 মাস হয়ে গেছে। আমি কেন আজকে এই কথাটা নিয়ে আসছি, আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে, টেলিভিশনে, স্টলে দেখাচ্ছে যে সিলেটের একটি নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র সংসদ হিসাবে সৈয়দ সাইদুল হক সুমন, ব্যারিস্টার সুমন, উনি বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক সম্বন্ধে খুবই আপত্তিকর কিছু কথা বলেছেন, যেটা বিএনপির একজন কর্মী হিসাবে এটা কোনোভাবেই গ্রহণ করা সম্ভব না, কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। তার কারণ উনি অনেক কথা বলতে পারেন, ওনার সম্বন্ধে কথা বলা আমার সাজে না, কারণ উনি বয়সে আমার চেয়ে অনেক ছোট। উনি সংসদ সদস্য হয়েছেন, যে সংসদ নির্বাচনে বিএনপি বা বিরোধী দল যায়নি এমন একটা সংসদ থেকে নির্বাচিত হয়েছেন। নিজেদের ভিতরে নির্বাচনে উনি জয়লাভ করেছেন এবং উনি গর্ব করে বলেছেন উনি মন্ত্রীকে হারিয়ে 1 লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। কোন মন্ত্রীকে হারিয়েছেন? কোন দলের মন্ত্রীকে হারিয়েছেন? ওই মন্ত্রীকে হারিয়েছেন যিনি 2014 সালে বিনা ভোটে হয়তো নির্বাচিত হয়েছিলেন, 2018 সালে রাতের ভোটে নির্বাচিত হয়েছিলেন, 2024 সালে এসে উনি আর কুলাতে পারেননি। একই দলের ভিতরেই তো নির্বাচন। এই নির্বাচনে এমপি হওয়া মানে খুব বিশাল একটা বড় ব্যাপার বলে অন্তত আমি মনে করি না, আমার দেশের মানুষও মনে করেন না। তারপরেও উনি ওনার এলাকার মানুষের পক্ষে কথা বলতে থাক এবং উনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলুক, সে ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কিন্তু দেশনায়ক জনাব তারেক রহমান সম্বন্ধে উনি যে কথাটা বলেছেন, আপনারা শুনুন সেই কথাটা উনি কি বলেছেন। কি বলেছেন আপনারা শুনুন। এই যে বিএনপির নেতা যিনি তারেক রহমান, তার বিরুদ্ধে এত অভিযোগ, বেশিরভাগ বিএনপির পুরাতন যারা বয়স্ক যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু তার কারণে বিএনপির উপর তো অভিশাপ করছে থেকে তাদের পুরো সিনিয়র নেতাদের, কারণ সিনিয়র নেতারা তার কারণে অপমান অপদস্থ হয়ে পৃথিবী থেকে বিদায় দিচ্ছে। তার বলছে তারেক রহমানের অভিশাপে অভিশপ্ত হয়ে দলটা এখন আপনি দেখেন নাইলে এত ভালো এরকম একটা অনেক ভালো কোয়ালিফাইড মানুষ বিএনপিতে ছিল। তো তারা কি কারণে? কারণ হচ্ছে কি শুনেন, আপনার নীতির জায়গাটা যদি স্ট্রং না থাকে তাহলে আপনি আরেকজনের বলে নাই তুই মাস্ট। আমরা যখন এখানে বিএনপি কেউ নাই, অবশ্য আপনি যখন বলছেন নীতির জায়গাটা এখানে আমরা এটা বলাটা ঠিক হয় না। বিএনপির নীতির জায়গাটাতে আপনি বলছেন যে এখানে নিশ্চয়তা নাই, সেখানে তাদের যে লিডারশিপ সেখানে তারাই দুর্নীতিতে একদম গলা ডুবে আছে, এটাই তো মূল কথা। আমি এটাই বুঝতে পারি। এবং এই নিজে দুর্নীতি করে আপনি অন্যের দুর্নীতি নিয়ে কথা বলছেন, কিন্তু ওদের যে সারাক্ষণের কথা, বিএনপি যে রাজপথ থেকে যে ঘরের মাঠ কথা বলছে, সেখানে কিন্তু তাদের একটাই কথা যে তাদেরকে যদি দুর্নীতিবাদ বলা হয়, মহা দুর্নীতিতে বর্তমান সরকার আবার ডুবে গেছে। তো আমি তো বলছি না যে এই সরকারের সবাই ডুবেই না যায়, আমি আপনাকে আঙ্গুল উঠাতে কেন বলছি? আমি বলছি না যে এই সরকারের আমলে সবাই একেবারে হিসাবে। আপনারা শুনলেন তার ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা, আপনারা শুনলেন। এই বিষয়ে নিশ্চয়ই আপনারা মতামত দিবেন, মন্তব্য করবেন। এরকম একজন হঠাৎ করে নির্বাচিত এমপি এই কথাগুলো বিএনপি সম্বন্ধে বলতে পারেন না। তারেক রহমান বিএনপির অভিশাপ না, তারেক রহমান বিএনপির অহংকার, তারেক রহমান বিএনপির সম্পদ। তারেক রহমান শুধু বাংলাদেশ জাতীয় দলের সম্পদ না, তারেক রহমান আজকে বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, গণতন্ত্র হারা মানুষের সম্পদ। শুধু বাংলাদেশে যারা বসবাস করছে তারা না, সারা পৃথিবীতে যত বাঙালি বসবাস করছে, জাতীয় শক্তি বিশ্বাস করে, তারা মনে করেন যে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পাবে। তারেক রহমানের সুনির্দিষ্ট বা তার নির্দেশনায়, তার নেতৃত্বেই, তার সঠিক নেতৃত্বের মধ্য দিয়েই বাংলাদেশে আগামী দিনে পরিবর্তন আসবে। শুধু পরিবর্তনই আসবে না, এদেশের মানুষ মনে করে আগামী দিনে এই বাংলাদেশকে ঠিক করতে হলে একটা আধুনিক শিল্প সম্পত্তিশালী দেশ, কৃষি নির্ভরশীল আধুনিক রাষ্ট্র বানাতে হলে জনাব তারেক রহমানের কোনো বিকল্প নেই। সেই মহান তারেক রহমানকে নিয়ে ব্যারিস্টার সুমন যে কথাগুলি বলেছেন, এটা কোনোভাবেই ক্ষমার যোগ্য না।
কারণ উনি বলতে পারেন ওনার দল নিয়ে কথা বলতে পারেন, উনি আমার দল নিয়ে কথা বলতে পারেন না। উনি এমন কি হয়েছেন, ওনার মতো ব্যারিস্টার বিএনপিতে বহু আছে, ওনার মতো ব্যারিস্টার বিএনপিতে বহুভাবে জনগণের ভোটে নির্বাচিত অনেক ব্যারিস্টার আছেন। ওনার সে অনেক সিনিয়র, অনেক বড় বড় ভালো ভালো বিএনপিতে অ্যাডভোকেট আছেন, সুপ্রিম কোর্ট বারের নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক অসংখ্য আছেন। উনি এমনকি হয়ে গিয়েছেন ওনার নেত্রীর কাছ থেকে উনি অনুমতি নেবেন বিএনপিকে সামনের দিকে টিকিয়ে রাখার জন্য। বিএনপি নিঃশেষ হয়ে যাচ্ছে, একটা বিরোধী দল থাকা দরকার, কার্যত বিরোধী দল থাকা দরকার। সেই কারণে উনি ওনার নেত্রীর কাছ থেকে অনুমতি নেবেন যে উনি যেন বিএনপিকে সঠিক নেতৃত্ব দিয়ে একটা কার্যকরী বিরোধী দল হিসাবে গড়ে তুলতে পারেন। এত বড় স্পর্ধা উনি কোথায় পান, কোথায় পান এত বড় স্পর্ধা? উনি এত বড় সাহসী ব্যক্তি। আমি আজকে কেন 2 মাসের পূর্বের ঘটনা আজকে কেন আমি সামনে নিয়ে আসলাম? আমাদের আজ দুঃখের দিনে নাদিম মোস্তফার আজকে মৃত্যুর বরণ যেদিন নাদিম, সেই দিনে কেন নিয়ে আসলাম এই কারণে। আজকে আমি আগে উল্লেখ করেছি, আজকে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে উনি যে শেরেবাংলা নগর থানায় উনি যে জিডি করেছেন সেটা উনি বলেছেন, এবং ওনার নির্বাচনী এলাকার ওসি সাহেব ওনাকে নাকি কয়েকদিন পূর্বে ওনাকে সতর্ক করে দিয়েছেন ওনাকে নাকি কারা হত্যা করতে চায়। লজ্জা করে না? লজ্জা করে না যে সংসদে আপনি এমপি, আপনি যদি নিরাপত্তা না পান, আপনার দলের কাছ থেকে অন্য দল তো আপনাকে মারতে চায়নি, অন্য কেউ তো মারতে চায়নি। আপনার হয় দল না আপনার দলের প্রশাসনিক যে সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আপনি কথা বলছেন, হয়তো বা তাদের কোনো যোগসাজশ থাকতে পারে। সেখানে বিএনপির কি? বিএনপি তো এখানে কিছু না। কিন্তু আপনি 2 মাস আগে যখন মন্তব্য করেছেন তখন কি ভেবেছেন আজকে অসহায়ের মতো আজকে গিয়েছেন আপনি শেরেবাংলা নগর থানায় জিডি করতে? একবারও ভাবলেন না আপনার দলের ইমেজ কোথায় যাবে, আপনার দল কোথায় যাবে? আপনি নেত্রীর প্রশংসা পঞ্চমুখ হয়েছেন, হন, আমার কোনো আপত্তি নেই, আপনি করতেই পারেন। কিন্তু আপনাকে ভাবতে হবে এই আওয়ামী লীগ একদিন অবশ্যই শহরের ভিতর দিয়ে প্রবাহিত স্বচ্ছ পানি কল করে, যেখানে নদীতে বড় নদী গিয়ে পড়তো, নৌকা চলতো, বাণিজ্য হতো, সুন্দর পানি, মানুষ গোসল করত, অনেক সময় নদীর পানি খেত, সেই নদী আজকে বিশেষ করে এই আগের কথা বাদই দিলাম, শুরু যদিও অনেক আগে কিছুটা হয়েছিল, তারপরেও আওয়ামী লীগ ধাক্কা খেয়ে রাজপথে থেকে অনেকটা পরিশুদ্ধ হয়েছিল। ময়লা আবর্জনা থেকে আওয়ামী লীগ সরে আসতে পেরেছিল। কিন্তু 1996 সালের নির্বাচন এবং তারপরে 2008 সাল থেকে এককভাবে আজকে 15.5 বছর রাষ্ট্রের ক্ষমতা থেকে ওই খালে যেমন আবর্জনা জমতে 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 দুর্গন্ধ হতে হতে শহরবাসীর জীবন নাকাল হয়ে গেছে। ওখানে শুধু মশা বসবাস করে, ওখানে মানুষ বসবাস করতে পারে না। ওই পানিতে নৌকা চলাতে দুর্গতা, নৌকাও চলে না। ওই পানিতে গোসল করাতে দুর্গতা, খাওয়াতে দুর্গতা, গোসলও মানুষ করে না, পাওয়াতে দুর্গতা, গোসলও মানুষ করে না, পাও মানুষ ধোয় না। এরকম নোংরা যেমন একটা খাল হয়ে যায়। আজকে আওয়ামী লীগ এই 15.5 বছর রাষ্ট্রের ক্ষমতায় থেকে আওয়ামী লীগ ওরকম পদ্মা, ওই রকম দুর্গন্ধময় খালের মতো অবস্থায় উপনীত হয়েছে। আপনি ওই ময়লা খালের মধ্যে যত দামি সাবান দিয়ে আপনি গোসল করেন না কেন, বারবার গোসল করেন, 7 বার করেন না কেন, 10 বার করেন না কেন, আপনার শরীর থেকে দুর্গন্ধ যাবে না। ওই ময়লা খালের পানির দুর্গন্ধ যাবে না, আপনার শরীর পরিষ্কার হবে না। আপনি সেই আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে দাবি করে বলছেন, নেত্রীর কাছ থেকে আমি শুনে বিএনপি দায়িত্ব নিতে চাই। ময়লা খালের ভিতর গোসল করে যেমন পরিষ্কার হওয়া যায় না, আজকে আওয়ামী লীগ যে জায়গায় চলে গেছে ওই জায়গায় ওই দল করে দেশের মানুষের এত তিরস্কার ধিক্কার খেয়ে আপনি যতই বড় বড় কথা বলেন না কেন, মানুষ আপনার কথাই গ্রহণ করবে না। আপনার ব্যাপারে বলার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যেই দলটা আমি করি, যেই দলের নেতার নেতৃত্বে আগামীতে দেশের মানুষ মুক্তি পাবে, আপনি তাকে নিয়ে কথা বলেছেন। শুধু বিএনপিকে নিয়ে তো বলেছি, বিএনপিকে বিশাল দল, সেই দল নিয়ে আপনি কথা বলেছেন। সেই দল নাকি শুধু তাদের নিজেদের স্বার্থ নিয়ে নাকি আমরা কথা বলি, আমরা নাকি জনগণের পক্ষে কথা বলি না, আমরা নাকি জনগণের দাবি দেওয়ার পক্ষে কথা বলি না, আমরা নাকি শুধু ভোটের কথা বলি। অবশ্যই ভোট তো একটা ফ্যাক্টর। ভোট দেয় না কেন সরকার? একা নির্বাচন করতে হয় কেন? এবার এটা হলো আওয়ামী লীগের কাউন্সিল। আপনার আওয়ামী লীগের কাউন্সিল নমিনেশন দিয়েছে দল, গঠনতন্ত্র আছে, যাকে নমিনেশন দিবে তার ইলেকশন সবাই করবে।
যদি কেউ না করে তাদের ব্যবস্থা না হবে, আর যদি কেউ বিদ্রোহী প্রার্থী হয় তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আর এখানে আওয়ামী লীগ এবার আওয়ামী লীগের নৌকা দিল মন্ত্রীকে, আপনাকে বলে ইলেকশন করেন, এরকম কয়েকজন প্রার্থীকে দাঁড় করে দিল যেন পাবলিক ভোট দিতে আসে, ভোট কেন্দ্রে আসেনি তো, তারপরে তো আসে নাই। 5% 7% ভোট মানুষ দিয়েছে, সেই ভোটকে অনেক জায়গায় 30, 40, 50, 60, 70, 80, 100% অনেক জায়গায় দেখিয়েছে, যেটা নির্লজ্জ মিথ্যাচার, যেটা দেশের মানুষের সাথে এটা মিথ্যাচার করা, যেটা দেশের গণতন্ত্রের প্রতি অবজ্ঞা করা। সেই সংসদের একজন সংসদ সদস্য হয়ে আপনি যখন বিএনপির মতো বিশাল দলের হাল ধরতে চান, বিএনপিতে আপনি খুঁজেই পাওয়া যাবে না, আওয়ামী লীগেতে আপনাকে খুঁজে পাওয়া যায়নি, আওয়ামী লীগে খুঁজে পাওয়া গেলে আপনাকে কমিশন দিত। আর বিএনপির মতো দলের এসে আপনি হাল ধরবেন, বিএনপিকে সোজা পথে নিয়ে আসবেন। বিএনপি দেশের মানুষের দল, মানুষের পক্ষে কথা বলে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, স্বাধীনতার মহান ঘোষক, প্রথমে নিজের নামে, পরে সেই সময় নেতৃত্ব হয়ে শীল হয়ে উনি সেদিন ঘোষণা করেছিলেন সেক্টর কমান্ডার, ফোর্সেস কমান্ডার, একটা দল বানিয়ে গেছেন। পৃথিবীর ইতিহাসে কোনো দল আছে কোনো সামরিক বাহিনী থেকে এসে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ক্ষমতা অপরিণতি ক্ষমতা দখল করে নেয়? সেই দল ওই নেতার অনুপস্থিতি টিকে থাকে পৃথিবীর ইতিহাসে আছে কোথাও? ক্ষমতা আছে কোথাও? আসে নাই, নাই, সেই নজির নেই। কিন্তু বিএনপি আছে, জাতীয় দল আছে, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দল 3 বার রাষ্ট্রীয় ক্ষমতা গিয়েছে। আজকে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের যে ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক, সেটা বেগম খালেদা জিয়া দিয়েছিলেন, 1996 সালে দিয়েছেন। হয়তো বলবেন আন্দোলন করে আপনারা আদায় করেছেন, সেই আন্দোলন করে আদায় করলেও সেই সময় দেশনেত্রী বেগম খালেদা মনে করতেন সংসদকে এইভাবে আওয়ামী লীগ যেভাবে এই যে নির্যাতন করে, অত্যাচার করে, প্রশাসন দিয়ে একের পর এক বিনা ভোটে নির্বাচন করে ক্ষমতা টিকে থাকছে, বেগম খালেদা জিয়া অনেক রক্তক্ষয়ের মধ্যে তো হয়তো বা টিকে থাকতে পারতেন। কিন্তু উনি তা মনে করেননি। উনি মনে করেছেন দেশের মানুষের ভোটাধিকার আমি ফিরিয়ে দিই, মানুষ তাকে ভোট দেয় দেবে। যে কারণে মানুষ ক্ষমতা হস্তান্তর করার পরও 116টা আসন পেয়ে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বিরোধী দল হিসাবে আবির্ভূত হয়েছিলেন। সেই বিএনপি আজকে বাংলাদেশের যে উন্নয়ন বলেন, এই যে ইরিগেশন সিস্টেম বলেন, ম্যান পাওয়ার বলেন, গার্মেন্ট বলেন, আজকে দেশের যে অগ্রগতি, এই অগ্রগতি কে করে গিয়েছে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার ধারাবাহিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং এই দেশের মানুষ মনে করে আগামী দিনে তারেক রহমান এই দলকে এই অগণতান্ত্রিক সরকারের হাত থেকে জনগণের ভোট থেকে ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে জনগণের ভোট নিয়ে আল্লাহর রহমতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমান দেশটাকে একটা সুন্দর আগামী একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করার ক্ষমতা রাখেন, এ কথাটা সবাই মনে করেন। তারেক রহমানকে এত ছোট করে দেখার কিছু নেই। তারেক রহমানের বাবা দেশের প্রেসিডেন্ট ছিলেন, সেনাপ্রধান ছিলেন, তার মা দেশের প্রধানমন্ত্রী ছিলেন। হ্যাঁ, হয়তো বা বলতে পারেন যে আপনার মতো উনি ব্যারিস্টার হতে পারেন নাই, উনি লেখাপড়া কিন্তু বিদেশে যান নাই। আমাদের দেশের রাজনৈতিক দলের নেতাদের সন্তানেরা সবাই বিদেশে লেখাপড়া করে। এই দেশে আমরা আন্দোলন করেছি, আমরা রাজপথে মিছিল করেছি, আমরা গুলি খেয়েছি, আমরা আহত হয়েছি, আমরা হাসপাতালে গিয়েছি, আমাদের অনেকে জীবন দিয়েছে। কিন্তু বিনিময়ে ক্ষমতায় গেছে রাজনৈতিক নেতারা। একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নির্মমভাবে হত্যা করার পর ওনারা বিদেশে লেখাপড়া শিখতে চান নাই, এই বাংলাদেশে লেখাপড়া শিখেছেন। 2 ভাই বাংলাদেশে লেখাপড়া শিখেছেন। আরাফাত রহমান কোকো এই দেশে ক্রিকেটকে একটা পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা ছিল। স্যারকে প্রথমেই এই যে আপনার টেস্ট স্ট্যাটাস পেয়েছিল এবং বাংলাদেশ ক্রিকেটে তত্ত্বর উন্নতি শিখরে উপনীত হয়েছিল আরাফাত রহমান কোকোর নেতৃত্বে, তার সুন্দর দক্ষ নির্দেশনার মধ্য দিয়ে। আর তারেক রহমান বাংলাদেশে আজকে বাংলাদেশের হতাশাগ্রস্ত জাতিকে, হতাশাগ্রস্ত মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। আপনি তো জানেন না, ইতিহাস তো আপনার জানা নেই। এই বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল দেশ স্বাধীনের পরে আসাম আব্দুর রব, শাহজাহান সিরাজের মতো, সিরাজুল খানদের মতো নেতারা কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায়, নেতা জীবিত থাকা অবস্থায় তারা কিন্তু অন্য দল গঠন করেছিল। আওয়ামী লীগ এক, আরেকটা হয়েছিল জাসদ। অনেক নেতাই আছেন তারা ক্ষমতা থাকতেও তাদের দল ভাগ হয়ে গেছে, এরশাদের দলও ভাগ হয়ে গেছে। আওয়ামী লীগও বর্তমান নেত্রী ক্ষমতা আসার পরও একসময় আব্দুর রাজ্জাক, মহিউদ্দিন তারা বাকশাল করে অন্য দল করেছিল। তারপরে অনেকে তাদের সাথে অনেক বড় বড় নেতারা চলে গিয়েছেন।
সেদিনকে উনি তাড়িয়ে দিয়েছিলেন? বলেন, উনিকে তাড়িয়ে দিয়েছিলেন? সেদিনকে আওয়ামী লীগ নেতৃত্ব তাড়িয়ে দিয়েছিলেন? সেদিন 1975 সালের 15 আগস্টের নির্মম ঘটনা ঘটল আওয়ামী লীগের বেঈমান বিশ্বাসঘাতক মুস্তাকেরা। সেদিন কি হয়েছিল? আজকে কথা বলার সময় আপনি হিসাব করে কথা বলবেন। তারেক রহমানের কারণে কেউ বেজ্জিত হয়ে দল ছেড়ে চলে যায় না, পৃথিবী থেকে বিদায় হয় নাই। আপনি এত বড় কথা বলেন কোনভাবে? কীভাবে আপনি বলেন? বরঞ্চ আমরা বলতে পারি, মানুষ সবসময় রাজনৈতিক দল তার করার অধিকার আছে, দল ছাড়তেও পারে, নতুন দলে যোগদানও করতে পারে। কেউ ক্ষমতাসীন দলে যায়, কেউ বিরোধী দলে যায়। আমি যেমন বিরোধী দলে এসেছি, আমার বিরুদ্ধে কথা বলুন, হ্যাঁ আপনি তো দল ছেড়েছেন, হ্যাঁ ছেড়েছি, আমি বিরোধী দলে গিয়েছি, সরকারি দলে যাইনি। আমি একজন মুক্তিযোদ্ধা দলে এসেছি। এই দেশের আন্দোলন সংগ্রাম, রাজপথ, মুক্তিযুদ্ধ এমন কোথাও নাই যেখানে যায় না। বারবার টাকের তলায় পিষ্ট হয়েছে, আহত হয়েছে, হাসপাতালে গেছে, পুলিশের মার খেয়েছে, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। জীবন যুদ্ধে বারবার আহত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে, নির্বাচনের মাঠে গিয়ে ক্ষতবিক্ষত হয়ে হেলিকপ্টারে ঢাকা এসেছে। তারপরেও তো সারেন্ডার করে নেয়, তারপর তো মামলা করতে চান নাই, তারপরে তো আপনার জিডি করতে যায় নাই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে যিনি সাজা দিয়েছেন, তার বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে মাননীয় উচ্চ আদালত আমাকে সমন জারি করেছিলেন। আমি যাই নাই। 6 তারিখে দেখেছিল নভেম্বরে, আমি যাই নাই। 8 তারিখে আবার ডেকেছিলাম, যাই নাই। তারপর আমাকে র্যাব গ্রেপ্তার করেছে। আদালতে গিয়ে আমি কিন্তু আত্মসমর্পণ করি নাই। আদালতে আমি গিয়ে কিন্তু বলি নাই যে সরি আমি ভুল করেছি, আমি নিঃশর্ত ক্ষমা চাচ্ছি, আমি সে কথা বলি নাই। আমার নেত্রীর বিরুদ্ধে যিনি সাজা দিয়েছিলেন, তার জন্য আমি যে মন্তব্য করেছিলাম, আমাকে সেই ভিডিও দেখানো হয়েছিল প্রেস ক্লাবের সামনে এবং সময় টেলিভিশনে আমাকে দেখিয়ে বলা হয়েছিল, উস্তাদুল্লাহ বলেছিলেন যে এই কথাগুলো আপনি বলেছেন কি না। আমি দৃঢ়তার সাথে বলেছিলাম এই কথা সব আমি বলেছি, অস্বীকার করি নাই, সব বলেছে। আবারও বলবো, যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামী দিনের রাষ্ট্রপতি জনাব তারেক রহমান এবং এই দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ডক্টর জুবাইদা রহমানের বিরুদ্ধে এই ধরনের সাজা, বানোয়াট মামলায় সাজা যদি কেউ আবারও দেয়, তার বিরুদ্ধে আমি কথা বলবো, বলতেই থাকবো। তাতে আমার 100 বছর জেল হলেও আমি ওটা পরোয়া করি না। কারণ অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য আমার জন্ম হয়েছে, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেই যাব। আমাকে কে কতটুকু ভালো বললো, কে কতটুকু ভালোবাসলো, কে কতটুকু সম্মান করলো, দল আমাকে কতটুকু মূল্যায়ন করলো, দলের মহাসচিব আমাকে মূল্যায়ন করলো কি না করলো, এগুলো নিয়ে আমি মোটেই ভাবি না। আমি ভাবি আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি রাজনীতি করি, আমাদের আগামী দিনের রাষ্ট্রপতি জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি রাজনীতি করি। অতএব আমার এখানে চাওয়া পাওয়ার কিছু নেই। আমার দল দিলেও আমি আছে, দল আমি না দিলেও আছে। হ্যাঁ, বলতে পারেন যে আমি তো স্বতন্ত্র ইলেকশন, আপনি তো স্বতন্ত্র ইলেকশন, আমি বলছি এই কথা বলছেন। হ্যাঁ, তখন করেছিলাম, আমরা 2 জন করেছিলাম ইলেকশন। একজন প্রার্থী ছিল দলের, আমি ছিলাম স্বতন্ত্র প্রার্থী, এবং আওয়ামী লীগের একজন প্রার্থী ছিল। আমরা 2 জন মানে ভোট পেয়েছিলাম তার চেয়ে প্রায় ডবল। সেখানে আমরা একজন ইলেকশন করলে, আমি ইলেকশন করলে সেখানে বিপুল ভোটে জয়লাভ করতে পারতেন। আজকে যে আপনি আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের রাতের বেলার ভোটের মন্ত্রীর সাথে আপনি নির্বাচনকে জয়লাভ করে আজকে এত বড় কথা বলছেন, বলতে সীমা ছাড়িয়ে আপনি একেবারে বডি ল্যাঙ্গুয়েজ বা এমনভাবে আপনি বলেছেন যে কথাগুলি বিএনপি যারা করে তাদের আত্মার সাথে লাগে, অন্তরে আঘাত লাগে। আপনি ব্যারিস্টার মানুষ, আপনাকে উপদেশ দিচ্ছে, আপনার বয়স কম, আপনার অনেক বড়, আপনি সিনিয়র বয়স হিসাবে আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আপনার সামনের দিকে এগিয়ে যান, রাজনীতি করেন, আমার কোনো আপত্তি নেই। আপনারা ভালো করেন, অনেক ভালো করেন, আওয়ামী লীগের অনেক বড় নেতা হন, আমার তাতে আপত্তি নেই। কিন্তু অন্য দলের প্রতি অবশ্যই আপনাকে সম্মান প্রদর্শন করতে হবে, অন্য মানুষের প্রতি অবশ্যই আপনাকে সম্মান প্রদর্শন করতে হবে। আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, কোনো অসুবিধা নাই, অনিয়মের বিরুদ্ধে কথা বলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে ভাবতে হবে একটা রাজনৈতিক দল, যে দল একটা ঐতিহ্যবাহী দল, যে দলের কোটি কোটি সমর্থক ভক্ত রয়েছে, যে দলের নেতা জনাব তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন, আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। আজকে যদি ভোট হয়, আজকে নিরপেক্ষ ভোট হয়, তাহলে এই দল কতগুলো একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করবে। এখন বলেন তাহলে যান না কেন নির্বাচনে? বড় বড় কথা বলেছেন, আপনার ওখানে অনেক আপনার বিরুদ্ধে, তারপরে জনগণ পক্ষে থাকলে নাকি কিছুই হয় না, কিছু করতে পারে না। আপনি কি জানেন 86 সালে জনগণ আওয়ামী লীগের পক্ষে ছিল, ভোট দিয়েছিল। 86 সালে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে যাচ্ছিল। 48 ঘন্টা রেডিও টেলিভিশনে রেজাল্ট ঘোষণা বন্ধ রেখে তারপরে এরশাদ মাত্র 86টা আসন দিয়ে এরশাদ সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছিল। জনপ্রিয়তা থাকলেই, জনগণ থাকলেই সবসময়
সরকারের ইচ্ছার বাইরে গিয়ে সব সময় সব কিছু করা যায় না। তার প্রমাণ 88-এ সেদিন আওয়ামী লীগও যায় না, বিএনপিও যায় না, জামাতও যায় না, জাতীয় পার্টি সেদিন ইলেকশন করেছিল। জাতীয় পার্টি কি ব্যাপক সমর্থন ছিল 88-এ? মোটেই ছিল না। তারপরে তারা সেদিন রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিল। পরে আমরা 90 সরকারের ছাত্রকে গঠন করে আন্দোলনকে তার পতন ঘটিয়েছিলাম। আজকে আপনারা ক্ষমতায় আছেন, জোর করে ক্ষমতায় আছেন, বিনা ভোটে ক্ষমতায় আছেন, ক্ষমতা টিকে আছেন বলেই কি আপনারা জনপ্রিয়? ক্ষমতা টিকে আছেন বলেই কি আমরা আমার পক্ষে জনগণ নেই বলে আমি আন্দোলন করে সরাতে পারছি না? এটা কি কথা ঠিক? এটা মোটেই ঠিক না। এটা ঠিক হতো তাহলে এর সাথে দল ছিল না, বল ছিল না, নেতা ছিল না, কর্মী ছিল না, কবি ছিল না, সাহিত্যিক ছিল না, গায়ক ছিল না, গায়িকা ছিল না, নায়ক ছিল না, নায়িকা ছিল না, ফুটবলার ছিল, কেউ ছিল না। তারপরও সব বিরোধী দল মিলে 9 বছর সময় লেগেছিল। সেদিনে যদি ওই সিদ্ধান্ত না নিতাম, জীবন বাজি রেখে যদি আন্দোলন আমরা না করতাম, তাহলে হয়তো এরশাদ ওই 90 সালে হয়তো বা ক্ষমতা ছাড়তো না। তাই বলে আজকে যেভাবে সরকার নৃশংসতা চালাচ্ছে, এবং কোন সরকার কাদের দ্বারা, আজকে আপনি দেখেন এই যে আজকে দীর্ঘদিন ধরে বেশ করে 8 সালের পর থেকে এই যে নির্যাতনে আমরা নির্যাতন ভোগ করছি, কারা আজকে শাসন ক্ষমতায়? কারা? আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়, আর দেশ পরিচালনা করতেছে কারা, নিয়ন্ত্রণ করতেছে কারা? আজকে পুলিশ বাহিনী, র্যাব, আর্মির, সেই সময় যে আমি পুরো আর্মিকে আমি বলবো না, সেই সময় আপনার ছিল আজিজ আহমেদ ছিল, তারা কিভাবে নির্বাচনটা নিয়ন্ত্রণ করছে। যখন বিজেপি প্রধান ছিলেন উনি, যখন জেনারেল, যখন বেঞ্জির সাহেব মেট্রোল কমিশনার ছিলেন, র্যাবের ডিজি ছিলেন, আইজিপি ছিলেন, তখন কিভাবে, তখন কি র্যাবের আইজিপি থাকাকালীন অবশ্যই নির্বাচন হয় না তো সম্ভবত। যাই হোক, এই যে অবস্থা, বিরোধী দল জনপ্রিয়তা থাকে, তাহলে বা নাকি জনগণ তাকে নির্বাচিত করতে এত সহজ। রাতের বেলা ভোট হয়ে যায়। আমি 18 সালে নির্বাচনে গিয়েছিলাম, আমরা 50 জন প্রার্থী আহত হলে আমিও ক্ষতপক্ষে টেলিভিশনে এসেছিলাম, আমাকে হেলিকপ্টার ঢাকায় এসেছিলাম। কেমন ভোট হয় আমার নির্বাচনের আগে, আমার নিজের কেন্দ্রে আমি 2টার সময় ছেড়ে দিয়েছিলাম, তারপরে 3130 ভোট পেয়েছিলাম। অনেক কেন্দ্রে আছে 0 ভোট পেয়েছি, 1 ভোট পেয়েছি, 2 ভোট পেয়েছি। সেখানে কি আমার ভোট ছিল না? সেখানে 1,500-2,000 ভোট ছিল না? অবশ্যই ছিল। সেখানে রাতের বেলায় ভোট কেটে নিয়েছে, দিনের বেলা যা ছিল সেটুকু তারা লুট করেছে। আপনি বিএনপিকে বলেন বিএনপি শূন্য হয়ে গেছে, আগামী দিনে খুঁজে পাওয়া যাবে না। এই কথা চিন্তা না করে আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ নিয়ে ভাবেন আগামী দিনে আওয়ামী লীগ কোথায় যাবে, এই লুটের আওয়ামী লীগ কোথায় যাবে। আজকে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, কোথায় হাত দিবেন? যেদিকে তাকাচ্ছেন, আইজিপি থেকে শুরু করে ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি, এসপি, থানার ওসি পর্যন্ত আজকে বিদেশে বাড়ি করেছে। আজকে গুলশান বনান্তে আপনি যান, কত বাড়ি এই সমস্ত অসৎ অফিসারদের। কেন এরা করতে পেরেছে? ওদের দ্বারাই ক্ষমতায় আসেন বলে, ওরাই আপনাদের ক্ষমতায় নেই। জনগণ আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন না, যে কারণে জনগণ যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। আওয়ামী লীগের কিছু লুটেরা ব্যবসায়ী, তারা আজকে ফুলে ফেপে বটগাছ হয়েছে এবং ব্যাংক থেকে তারা লুট করেছে। আজকে লক্ষ বা 1.5 লক্ষ কোটি টাকার উপর, 2 লক্ষ কোটি টাকার উপরে আজকে খেলাপি ঋণ প্রতি বছর বিভিন্ন সংস্থা থেকে বলছে 80 থেকে 82 থেকে 90,000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। কারা পাচার করছে? সব পাচারের সাথে জড়িত হয় আওয়ামী লীগ, আওয়ামী ব্যবসায়ী, না হলে আওয়ামী লীগের সুবিধা দিয়ে ক্ষমতা থাকতে দেওয়ার বিনিময়ে যারা প্রশাসনের থেকে যারা লুটপাট করছে বিভিন্ন পর্যায়ে। কোন পর্যায়ে বলবো, ভালো কি আছে খুঁজে বের করতে হবে। সবই ম্যাক্সিমাম আমি তাদেরও দূর দেবো না। আজকে যে সমস্ত এসপি, ডিসি থেকে শুরু করে বিভিন্ন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পিডি, অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন যারা নিয়োগ, যারা কেনাকাটা, আজকে যারা আপনার মেডিকেলে বিভিন্ন কেনাকাটা হয়, এই যে মিঠু সিন্ডিকেট থেকে শুরু করে এরকম অসংখ্য হাজার কোটি টাকার কেনাকাটা হচ্ছে। সেখানে দুর্নীতি কীভাবে হচ্ছে? 3 টাকা জিনিস 300 টাকা, 3,000 টাকা জিনিস 3 লাখ টাকা, এরকম কত অনুযায়ী আমরা দেখব। কেন হচ্ছে এটা? সরকার যেহেতু অসৎ, সরকার যেহেতু অনির্দিষ্ট, সরকার যেহেতু ভোট ডাকাত, সরকার যেহেতু মানুষের অধিকার কেড়ে নিয়েছে, সরকার যেহেতু জোর করে ভোট করে, সরকার যেহেতু রাতের বেলা ভোট করে, তখন এই সমস্ত অসৎ কর্মকর্তা তারা মনে করে আমাদের কিন্তু অসৎ করেই আমরা যে তাদেরকে ক্ষমতা দিয়েছি। যেখানে 7% ভোট হয়, সেখানে আপনার প্রধান নির্বাচন একবার বলে 28%, আরেকটু পর বলে 39%, তারপর বলে 41%। এই যে মানুষ যে আওয়ামী লীগকে কত ঘৃণা করে, এবং এই দেশের মানুষ যে তারেক রহমানকে কত পছন্দ করে, বা বিএনপির সাথে যারা জোট আছে,
বা বাংলাদেশের সাধারণ যে মানুষ, তাদের পক্ষে যে সাধারণ মানুষ, তার প্রমাণ যে এত চেষ্টা করে এত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী দিয়েও 24শে 7ই জানুয়ারি ভোট কেন্দ্রে ভোটার নিতে পারেননি। এবং এই যে সদ্য শেষ হলো যে উপজেলা নির্বাচন, এই নির্বাচনে একাধিক প্রার্থী, 3-4 জন উপজেলা প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী, 3-4 জন মহিলা প্রার্থী, 3-4 জন মহিলা চেয়ারম্যান প্রার্থী, 3-4 জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী, কী হতো? তাতেও তো মানুষ ভোট কেন্দ্রে যায় না। ওই 10%, 12%, 7%, 15% যায়, সর্বশেষ ঘুরে ফিরে 35-36-এর ভিতরে নিয়ে আসেন। একবার বলো 24, আবার বলো 36। এই হলো অবস্থা, এই হলো অবস্থা। সেই অবস্থায় আপনি বিএনপি সম্বন্ধে যে কথা বলেছেন, এই কথা অবশ্যই আপনাকে প্রত্যাহার করে নিতে হবে, নাহলে প্রমাণ করতে হবে যে বিএনপি জনবিচ্ছিন্ন দল, বিএনপি কোনো জনপ্রিয়তা নেই। বিএনপির জনপ্রিয়তা নেই তখন প্রমাণ হবে যখন এই ভোট ডাকাত সরকার বলবে যে বিএনপি তো নেই, অতএব ভোটে গেলে এখন সমস্যা নেই, এখন নিরপেক্ষ সরকারদের নির্বাচন দিলে আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতা যাবে বা আওয়ামী লীগের মহোদরী রাষ্ট্রীয় ক্ষমতা যাবে। তখনই বুঝবো যে বিএনপির নেতৃত্ব তারেক রহমান ব্যর্থ হয়েছে, তখনই বুঝবো যে বিএনপি জনগণের সমর্থন হারিয়ে ফেলেছে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ এই সাহস না করবে, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি তারেক রহমানের নেতৃত্বে গোটা বিএনপি ঐক্যবদ্ধ। তারেক রহমানের কারণে বিএনপি থেকে কেউ দুঃখ কষ্ট করে পৃথিবী থেকে বিদায়ী হয়েছেন, এই রকম কোনো ঘটনা আপনি দেখাতে পারবেন না, অথবা এই ধরনের কোনো মন্তব্য করা আপনার পক্ষে মোটেই সাজে না। তাই আমি মনে করি বিএনপি সঠিক রাস্তায় আছে। হ্যাঁ, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য কালকে মুক্তির আমরা সমাবেশ করেছি, লক্ষ লক্ষ মানুষ হয়েছে সেখানে। সরকার যদি তাকে না ছাড়ে, আমরা কি এখন বন্দুকযুদ্ধ করতে দেবো? আমরা কি এখন ম্যাডামের বাসায় গিয়ে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে এসে, আমরা কি আলাদা হেলিকপ্টার নিয়ে এসে বা আমরা কি অন্য যুদ্ধ বিমান নিয়ে এসে তাকে আমরা বিদেশে নিয়ে যাবো? এটা কি সম্ভব? আমরা কি সেই ধরনের শক্তি? আমরা কি অগণতান্ত্রিক শক্তি? আমরা কি সন্ত্রাসবাদী সংগঠন? আমরা কি আন্ডারগ্রাউন্ড সংগঠন? ম্যাডাম খালেদাকে না ছাড়েন আমরা কালকে ওখান থেকে তার বাড়ি থেকে জোর করে নিয়ে যাব? অবাস্তব কথাবার্তা যারা বলেন। এখানে ওবায়দুল কাদের সাহেব ঘোষণা করেছেন বিএনপি যদি এই আন্দোলনকে সহিংস খবর, কী খবর আছে? কী খবর আছে? খবর নিজেদের খবর। আর কয়দিন যান, প্রতিদিন একটা একটা করে উইকেট পড়ছে, প্রতিদিন একটা একটা উইকেট পড়ছে, আপনাদের সম্বন্ধে আসতেছে। আপনারা যারা মন্ত্রী আছেন, আপনারা যারা এমপি আছেন, আপনাদের কত সম্পদ, কত সম্পদের মালিক হয়েছেন। 2008-এর আগে কত সম্পদের মালিক ছিলেন, এখন কত সম্পদের মালিক হয়েছেন। একজন মন্ত্রী দেখান তো 5 বছর মন্ত্রিত্ব করেছে, তার সম্পদ কয়েকজন বাড়েনি? একজন দেখান, একজন বলেন যে আমার বাড়েনি, একজনও দেখাতে পারবে। হয়তো 2-1 থাকতে পারে, সে খুবই দুবিন্দি দেখার মতো। তারপরেও সে না করলে তার আশপাশে যারা ছিল তারা করেছে। হয় ভাতিজা করেছে, না ভাই করেছে, না ভগ্নিপতি করেছেন, না দুলাভাই করেছে, না মামা করেছে, না নানা শ্বশুর করেছে, নাই মামা শ্বশুর করেছে, না নানাতো ভাই করেছে, যে কোনো একজন করেছে। একেবারে ধোয়া তুলসী পাতা আওয়ামী লীগের আজকে কেউ নেই, তাই গর্ব করে বলার কিছু নেই। আমরা কালকে ম্যাডামের মুক্তির জন্য সমাবেশ ডাকলাম, ওনারা হঠাৎ করে প্রোগ্রাম বানালেন, ওনাদের প্রতিষ্ঠা বার্ষিকীর সেই একটা কর্মসূচি সামনে নিয়ে আসলেন। লজ্জা করে না? পৃথিবীর কোথায় আছে? পৃথিবীর কোন দেশে আছে যে বিরোধী দল সমাবেশ ডাকলে তার পাল্টা সময় সরকার দল করে? বিএনপি তো 3বার ক্ষমতা ছিল, বিএনপি তো 4বার ক্ষমতা দিয়ে রহমান দিয়ে, কই বিএনপি তা করে নেই, বিএনপি তা ডাকে নেই। এমনকি জেনারেল এরশাদ স্বৈরাচারী সরকার ছিল, ক্ষমতা দখল করেছিল পার্লামেন্ট ভেঙে দিয়ে, তাও তো যেদিন সমাবেশ হতো সেদিন তার পুলিশ দিয়ে, তার বিডিআর দিয়ে গুলি করেছে, ট্রাক চাপা দিয়েছে, কিন্তু পাল্টা সমাবেশ দেয়নি। আজকে কোথায়? স্বাধীনতা যুদ্ধকে আমরা এই জন্যই গিয়েছিলাম, এই জন্য কি দেশের মানুষ রক্ত দিয়েছিল, যুদ্ধ করেছিল, জীবন দিয়েছিল, শহীদ হয়েছিল, মাহবুব ইজ্জত দিয়েছিল, সম্মানহানি হয়েছিল। এই জন্য একবার ভেবে দেখবেন না? একবার ভেবে দেখবেন না? তাই আমি মনে করি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক। তার মিথ্যা, তার ষড়যন্ত্রমূলক এই বানোয়াট মামলা, যার সাথে তার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নাই, সেই একটা মামলায় সাজা দিয়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছেন না, এর সে অন্যায় আর কিছু হতে পারে না। এর দায় কিন্তু আপনাদেরকে বহন করতে হবে। সর্বশেষ বলতে চাই, ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, এই দেশে যদি কেউ সাজা দিয়েছেন অন্যায়ভাবে, যদি কেউ দেখাতে পারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রপতি তারেক রহমান, জিয়া অর্গানাইজেশন ট্রাস্টের টাকা হাত দিয়ে ছোঁয়া তো দূরের কথা, চোখ দিয়েও দেখেছেন কেন যদি প্রমাণ করতে পারেন? হ্যাঁ, চোখ দিয়ে দেখেছেন যে এতগুলি টাকা আমরা দেখেছি,
তাহলেও আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমার করদান দিয়ে ইলেকট্রিক কর দিয়ে কেটে নেন, মানে গাছ কাটা কর দিয়ে কেটে নেন, যেভাবে ইচ্ছা সেভাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কোনো ধরনের এখানে দুর্নীতি ঘটে নাই। জমি কিনেছিলেন, বায়না দিয়েছে, আমি সমস্ত রায় পড়েছি। সেই সর্বদিন যদি জমিটা রেজিস্ট্রি করে দিত, হয় সেকেন্ড জমি 3,35,00,000 টাকার জমি, অত টাকা হলো 2,33,00,000 টাকা। যদি সর্বদিন রেজিস্ট্রি করে দিতেন তাহলে কী হতো? তাহলে জমি থেকে যেত যে অর্গানাইজ ট্রাস্টের নামে। আর যে অর্গানাইজ ট্রাস্টের নামে এই টাকাটা তো এমন নাই বাংলাদেশের টাকা না, বাংলাদেশের গভর্নমেন্টকেও সরকার টাকা দেয়নি, কুয়েতের আমির এবং এতিমদের জন্য দেয়নি। জিয়া রহমানের নামে একটা কিছু করার জন্য, স্মৃতি রক্ষা করার জন্য এটা দিয়েছেন। যেমন মুস্তাফিজুর রহমান সাবেক পররাষ্ট্রমন্ত্রী বাগেরহাটে সেখানে অবকাঠামো তৈরি করে, সেটার জন্য মামলা হয়নি। তাতে ওইটা নিয়ে তো মামলা হওয়ার কথা, যে ওখানে ওটা তো নতুন ট্রাস্ট, জিয়া মেমোরিয়াল ট্রাস্ট, তো এটা নিয়ে মামলা হলো না। তো এটা নিয়ে মামলা হলো, এটা তো জমি কিনেছিল, জমি সরফুদ্দিন সাহেব ফেরত দিয়েছেন। সেই সরফুদ্দিন সাহেবকে আজকে জেলখানায়। সলিমুল্লাহ কামাল সাহেবের ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন, ওনারা এফডিআর কাছে উনি সব টাকা ফেরত দিচ্ছেন। এই টাকা সব পরে জমি যখন ফেরত উনি না রেজিস্ট্রিকে না দেওয়ার কারণে সেই টাকা কিন্তু এখন গিয়ে সব যে অর্গানাইজ ট্রাস্টে এখন 10 কোটি টাকা 11 কোটি টাকা হয়ে গেছে। এখানে সলিমুল্লাহ কামালেরও কোনো দায় নেই, দোষ নেই। এবং সর্বদিন জমি বিক্রি করেছিল, পরে বিক্রি করে নেই বলে সেই টাকা ফেরত দিয়েছে, তার জন্য সে বেচারাও জেল খাটতেছে। এই যে অন্যায়, যে দেশ একটা চোরের দেশ, যেখানে খনি, চোরের খনি, যেখানে মানুষ তো সৌদি আরব, কুয়েত, বিভিন্ন জায়গায় তেলের খনি, এই বাংলাদেশের চোরের খনি। 107 পরপর নেতা বলেছিলেন মানুষ পায় সোনার খনি, আমি পাই চোরের খনি। এখন থাকলে কি বলতেন? এখন বলতেন মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি ডাকাতের খনি। ডাকাতের খনি, এত ডাকাত বাড়ছে দিন দিন। ভোট ডাকাত, ব্যাংক ডাকাত, আপনার মানুষের অধিকার হরণকারী ডাকাত। কোন জায়গায়, কোন সেক্টর? একটা সেক্টর দেখান তো, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, কোন জায়গাটা দেখবেন যেখানে লুট হচ্ছে না? লুটের রাজ্যে, লুটের রাজত্বে বড় বড় কথা বলেন, জিরো টলারেন্স এটাকে বলে। যাকে দিয়ে দেশ শাসন করলেন, আমাদের উপর নির্যাতন করলেন, অত্যাচার করলেন, শুদ্ধাচার পুরস্কার দিলেন, তার চেহারাটা কী বের হলো? কী বের হলো? যে সেনাপ্রধানকে দিয়ে বিজেপি প্রধান করে আমাদের উপরে আঙ্গুল ধরালেন, গুলি করার হুমকি দিলেন, তার ভিতরে কী বের হলো? কী বের হচ্ছে এখন? একটার পর একটা বের হচ্ছে কি? এটা দেখলে তো লজ্জাতে বোঝা হচ্ছে না। কথা তো বলতে লজ্জা করে না, কথা বলতে লজ্জা করে না। এখনও বলেন জিরো টলারেন্স, এই কথাটা প্রত্যাহার করে নেন। আর জীবনে বলবেন এই কথাটা, চোরের রাজত্বে এই কথাটা বলা মোটেই ঠিক না। তাই আমি আজ কথা না বাড়িয়ে আবারও আমি দৃঢ়ভাবে বলতে চাই, নির্দোষ বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক, তার মামলা প্রত্যাহার করে নেওয়া হোক। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র, মিথ্যা মামলার সাজা দিয়েছে, সেই সাজা প্রত্যাহার করে নিয়ে সসম্মানে একটা জুবাইদুর রহমান সহ দেশে ফিরে এসে গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিতে হবে। না দিলে কোনো আপত্তি নেই, আজ হোক আর কাল হোক, খুব বেশি দিন সময় লাগবে না। এই দেশের মানুষ অবশ্যই রাস্তায় নেমে আসে, নিয়ে আসবে এই চোরদের বিরুদ্ধে, এই ডাকাতদের বিরুদ্ধে, এই লুটেরাদের বিরুদ্ধে, এই ধ্বংসকারীদের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে এবং জনগণ তার অধিকার আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ। একথা বলে যারা দেখছেন, শুনছেন, তাদেরকে আমার সশ্রদ্ধ আবারও সালাম জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।